Recording in progress. আমরা আজকে দেখবো হচ্ছে অ্যানালাইসিস অফ ইনডিটারমিনেট স্ট্রাকচার। ওকে, তো ডিটারমিনেট স্ট্রাকচার যেটা আছে সেইটার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা খুব সহজে ড্র করতে পারি। শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খুব সহজে ড্র করতে পারি ডিটারমিনেট। আচ্ছা, যেগুলো ইনডিটারমিনেট স্ট্রাকচার সেইগুলোর ক্ষেত্রে আমরা নর্মাল যে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম মেথড যেটা summation of fx equal to 0, summation of fy equal to 0, and moment about any point equal to 0. এই ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম আমরা কি করতে পারি? সামেশন অফ মোমেন্ট। ওকে, এই ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম আমরা কি করতে পারি যে অ্যাপ্লাই করে আমরা যে ডিটারমিনেট স্ট্রাকচার যেগুলো আছে এগুলা সলভ করতে পারি এবং সহজে তার এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম ড্র করতে পারি, এবং এটাই আমাদের দরকার কোন স্ট্রাকচারাল ডিজাইন করার ক্ষেত্রে। তো যখন স্ট্রাকচারটা ইন্ডিয়ান আমি কিন্তু এটাকে ড্র করতে পারি বা এই অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারি, তখন বিভিন্ন মেথড আছে। এই মেথডগুলো অ্যাপ্লাই করে, যেগুলো ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার মেথড আছে, এগুলো অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি যে ইনডিটারমিনেট স্ট্রাকচার গুলোকে আমরা সলভ করতে পারি। এর মধ্যে এই মেথড গুলোর মধ্যে আমরা পরবর্তীতে আরো যখন স্ট্রাকচারাল কোর্স করব আরো মেথড গুলা আরো ডিটেইলসে পড়তে থাকবো, যেমন হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। হ্যাঁ, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আছে। তারপর হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি চলে স্লোপ ডিফ্লেকশন মেথড আছে। ঠিক আছে, স্লোপ ডিফ্লেকশন মেথড। তারপর হচ্ছে তিন নাম্বার আছে হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স মেথড। স্টিফনেস মেথড এটাকে আমরা বলতে পারি স্টিফনেস ম্যাট্রিক্স মেথড। এরকম আরো অনেকগুলা মেথড আছে, যে মেথড গুলাকে ইউজ করে ফ্লেক্সিবিলিটি মেথড আছে, ক্যান্টিলিভার মেথড আছে, অনেকগুলা মেথড আছে। এই মেথড ইউজ করে আমরা কি করতে পারি, যে কোনো একটা স্ট্রাকচারকে সলভ করতে পারি। এই মেথড গুলোর মতোই আরেকটা মেথড হচ্ছে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। এটা যে খুব বেশি বহুল ব্যবহৃত হয় তা কিন্তু না, কিন্তু যেহেতু সিলেবাসে আছে সেটা কভার করবো আমরা। কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড যদি স্ট্রাকচার সলভ করার ক্ষেত্রে ভবিষ্যতে যে মেথড গুলো কাজে লাগে, যেগুলো হচ্ছে ভালো চাকরি পরীক্ষায় কাজে লাগবে, এগুলো আমরা এখানে লিখে দিলাম। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, স্লোপ রিফ্লেকশন মেথড, স্টিফনেস ম্যাট্রিক্স মেথড। এই মেথড গুলাই আমাদের চাকরি পরীক্ষায় এবং আমাদের ভালো যদি করতে হয় তাহলে এই মেথড গুলো আসলে ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার ক্ষেত্রে কাজে লাগে। তো এটার মতো করা যায়, কিন্তু এটা একটু জটিল প্রক্রিয়া, তো যার কারণে এটা খুব বেশি ইউজ হয় না। আচ্ছা, তো এই কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডটা কি আগে আমার বুঝতে হবে যে ইনডিটারমিনেট স্ট্রাকচার বা ইনডিটারমিনেট স্ট্রাকচার কি জিনিস। যেমন এখানে একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে, যেটার এক পাশে হচ্ছে ফিক্স সাপোর্ট আর এক পাশে হচ্ছে আমার রোলার সাপোর্ট। আচ্ছা, এখন যদি আমি সাপোর্ট রিঅ্যাকশনের দিকে তাকাই, রোলার সাপোর্টের ক্ষেত্রে আমরা একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন পাবো, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল পাবো, আমরা হরিজন্টাল পাবো, আমরা একটা মোমেন্ট পাবো। আর ফিক্স সাপোর্টের তিনটা নেওয়ারই কি আছে, ক্ষমতা আছে। ভার্টিক্যাল দিকেও সে স্টেবল, হরিজন্টাল দিকেও সে স্টেবল, এবং সে কিন্তু মোমেন্টও নিতে পারে। আচ্ছা, তাহলে এই ফিক্স সাপোর্টের ক্ষেত্রে সাপোর্ট রিঅ্যাকশন বলতে আমরা তিনটা হরিজন্টাল রিঅ্যাকশন বের করতে হবে, এবং আমাকে কি করতে হবে, তার মোমেন্ট নেওয়ার যে ক্যাপাসিটি সেটাও আমাকে বের করতে হবে। তাহলে এখানে আননোন কয়টা? আননোন হচ্ছে 3। ওকে, আর এইদিকে আবার একটা রোলার সাপোর্ট থাকার কারণে এখানে আননোন কত?
আননোন হচ্ছে 1। তাহলে টোটাল স্ট্রাকচারে আমার সাপোর্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে টোটাল আননোন কত? 3 + 1 = 4। টোটাল আননোন হচ্ছে 4। এখন ইনডিটারমিনেট সেগুলাকেই বলি আমরা যেগুলা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে সলভ করা যায়। আচ্ছা, এখানে তাহলে আমরা ইকুয়েশন পাইতেছি কয়টা? একটা, এখান থেকে পাইতেছি একটা, এখান থেকে পাইতেছি একটা। তাহলে টোটাল যদি আমরা করি তাহলে টোটাল ইকুয়েশন পাইতেছি বের করা সেটাকে যখন তিনটা ইকুয়েশন চারটা, এখন এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনডিটারমিনেট। এবং সেটা কত ডিগ্রি ইনডিটারমিনেট? ওই যে আমার আননোন কয়টা? চারটা, আর ইকুয়েশন কয়টা? তিনটা। Recording stopped. Recording in progress. হ্যালো স্যার, শোনা যাচ্ছে? আচ্ছা, হঠাৎ করে ডিসকানেক্ট কেন হয়ে গেল? শোনা যায় না। হ্যাঁ, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম আমার কয়টা? তিনটা। ওকে, আর এখানে আননোন কয়টা আমার? একটা, দুইটা, তিনটা, আর এদিকে হচ্ছে একটা। টোটাল আননোন কয়টা? চারটা। তাহলে চারটা আননোনকে আমরা তিনটা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি। কিভাবে? এটা যদি আমরা সহজ ম্যাথমেটিক্যাল দেখি, যেমন 2x = 10, তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে দেওয়া হলো, বললাম যে x এর মান বের করতে। এটা ইজিলি বের করা যাবে। কারণ কেন? কারণ এখানে আননোন কয়টা? আননোন একটা। ইকুয়েশন কয়টা দেওয়া আছে? ইকুয়েশনে একটা দেওয়া আছে। এটা সলভ করা যাবে। আমি বললাম যে তোমাকে 2x + 3y = 5 একটা ইকুয়েশন দিলাম এবং বললাম তুমি x এবং y এর মান বের করো। এটা ইম্পসিবল, কারণ হচ্ছে x এবং y এর মান আমি বের করতে বলছি, কিন্তু তোমাকে ইকুয়েশন x ও y এর মান বের করতে বলছি, কিন্তু তোমাকে ইকুয়েশন দিয়ে দিছি একটা। তাহলে ইকুয়েশন যদি আমি একটা দিয়ে দিই, সে একটা ইকুয়েশন ইউজ করে আমি x এবং y দুইটা আননোন বের করতে পারবো না। তার জন্য আমাকে আরেকটা ইকুয়েশন দিতে হবে। আমি আরেকটা ইকুয়েশন দিলাম 3x + 4y = 6। এরকম আরেকটা ইকুয়েশন। তো আরেকটা ইকুয়েশন দিলে কি হবে? আমার এখানে আরেকটা ইকুয়েশন দিলাম, আরেকটা ইকুয়েশন দিলে আমার কি হবে? এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা x এবং y এর মান দুইটা আননোন বের করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? তখন দিস ইজ ডিটারমিনেন্ট। কিন্তু এখানে আমার ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম হচ্ছে তিনটা: সামেশন অফ fx, সামেশন অফ fy, মোমেন্ট অ্যাবাউট সাম পয়েন্ট, সামেশন অফ মোমেন্ট। কিন্তু আননোন হচ্ছে চারটা। তাহলে তো আমরা তিনটা ইকুয়েশন দিয়ে চারটা আননোন বের করতে পারবো না। তো সেই ক্ষেত্রে অন্য কোনো পদ্ধতি ইউজ করতে হবে যেটার মাধ্যমে আমরা এই স্ট্রাকচারটাকে সলভ করতে পারি। তো এটাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। যদি ইকুয়েশন অফ এটা এবং ডিগ্রি অফ ইনডিটারমিনেসি তার কত? 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে সে 1 ডিগ্রি ইনডিটারমিনেট, মানে একটা মান আমরা বের করতে পারতেছি। যদি এখানে আননোন হইতো 5টা, তাহলে তার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত হইতো? 2। 5 থেকে 3 গেলে 2। তাহলে এই অঙ্কটা আরো কমপ্লেক্স হবে। যদি ডিগ্রি অফ ইনডিটারমিনেসি থাকে 3, তাহলে এটা আরো কমপ্লেক্স হবে। ঠিক আছে? যত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার তত বেশি কমপ্লেক্স সলভ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এটাকে তাহলে আমরা সলভ করতে পারি কিভাবে? এই যে একটা মেথড বললাম, কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। এই মেথডটা আসলে কি? তো এখানে একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে, যেখানে একটা লোড কাজ করতেছে, লোড পি,
এবং এখানে এক পাশে হচ্ছে রোলার সাপোর্ট, এক পাশে হচ্ছে ফিক্স সাপোর্ট। এখন তারা বলতেছে এই রোলার সাপোর্টটাকে, যেহেতু এটা আমরা বাইর করতে পারতেছি না, এটাকে আমরা রিপ্লেস করব একটা ফোর্স দ্বারা। এটাকে আমরা একটা রিপ্লেস করব কি, একটা ফোর্স দ্বারা, কারণ রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিঅ্যাকশন নিতে পারে, অন্য কোনো পারে না। তো এই কারণে এই ফোর্সটা হরিজন্টাল হবে না, এই ফোর্সটা ভার্টিক্যালি হবে। তো এটাকে যদি আমরা একটা ফোর্স দ্বারা রিপ্লেস করে ফেলি, আমরা মনে করি যে একটা ফোর্স এখানে দিয়ে দিলাম, যেটা আমার পক্ষে নোন, দিস ফোর্স ইজ নোন টু আস, এটা আমাদের কাছে জানো। এরকম একটা ফোর্স দিয়ে যদি আমি সাপোর্টটাকে রিপ্লেস করে দিতে পারি, তাহলে মোটামুটি এটা ডিটারমিনেট হয়ে গেল। কারণ এই ফোর্স তো আমি জানি, তাহলে আননোন কয়টা থাকলো? আননোন 3টা থাকলো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা আননোন। তো 3টা আননোন তো আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে সলভ করতে পারবো। মানে কি হয়ে গেল? এটা ডিটারমিনেট হয়ে গেল। এটা কি হয়ে গেল? এটা ডিটারমিনেট হয়ে গেল। আচ্ছা, তাহলে এটাকে আমরা তখন বলতেছি যে এই ফোর্সটা দিয়ে রিপ্লেস করে দিলাম, এটাকে আমরা বলতেছি ডিটারমিনেট স্ট্রাকচার প্লাস এক্সটার্নাল লোড প্লাস এই যে একটা ফোর্স দিয়ে রিপ্লেস করলাম, এই ফোর্সটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে রিডান্ডেন্ট। এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে রিডান্ডেন্ট। তো আমার যদি 1 ডিগ্রি ইন্ডিটারমিনেট হয় তাহলে একটা রিডান্ডেন্ট ইউজ করব, যদি 2 ডিগ্রি ইন্ডিটারমিনেট হয় তাহলে 2টা রিডান্ডেন্ট ইউজ করব। আচ্ছা, তাহলে করতে পারি এটাকে এই টোটাল স্টেপ করে। একটাকে আমরা বলতেছি, নাম দিছি হচ্ছে রিলিজ স্ট্রাকচার, যেখানে এই রিটার্নেন্টটা ইউজ করা হবে না। রিটার্নেন্ট অংশ মানে হচ্ছে ফিক্স সাপোর্ট, এই ফিক্স সাপোর্ট যেটা আননোন সেটা থাকবে না। তখন এটাকে আমরা সলভ করতে পারি। প্লাস আলাদা করে আরেকটা কি করতে পারি, আমাদের সাপোর্ট থাকলো, ওই পাশে রিটার্নেন্ট থাকলো, ওইটার জন্য আমরা কি করতে পারি, এইটাকে সলভ করতে পারি। সলভ করা মানে হচ্ছে এই 3টা রিঅ্যাকশন বের করা, হরিজন্টাল, ভার্টিক্যাল, আচ্ছা মোমেন্ট। এখানে সলভ করা মানে হচ্ছে এই লোডটার জন্য এখানে কি রিঅ্যাকশন আসে, আর এটা সলভ করার জন্য হচ্ছে এই লোডটার জন্য এখানে কি রিঅ্যাকশন আসে, সেটা আমাকে বের করতে হবে। এবং দুইটাকে যদি সাম করতে পারি, তাহলে ওই স্ট্রাকচারটাকে আমি কি করতে পারবো, সলভ করতে পারবো। আপনি কি বুঝতে খুব ইজি প্রসেস। যে প্রথম কথা হচ্ছে যে যেখানে আমার আননোন সাপোর্ট থাকবে, রিমুভ করে ফেলবো। রিমুভ করে এখানে আমি কি করব, আমি স্ট্রাকচার থেকে 2টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এক্সটার্নাল লোডের জন্য স্ট্রাকচারে কি ধরনের ইফেক্ট আসে, একটা হচ্ছে শুধুমাত্র রিটার্নেন্ট অ্যাপ্লাই যদি হয়, কোনো এক্সটার্নাল লোড অ্যাপ্লাই না হয়, তাহলে স্ট্রাকচারে কি ধরনের ইফেক্ট আসে। এই 2টা ভাগে ভাগ করে দিব। আচ্ছা, ভাগ করে দেওয়ার পরে ওইখান থেকে এমন ভাবে রিটার্নেন্টটা সিলেক্ট করতে হবে যাতে এই স্ট্রাকচারটা স্টেবল থাকে, কোনো ধরনের ডিফ্লেকশনে না যায়, স্টেবল থাকে এবং কোনো ধরনের ডিফ্লেকশন ও ডিফরমেশনে না যায়। যদি স্টেবল থাকে তাহলেই তো সে কোনো ধরনের ডিফ্লেকশনে যাবে না, যদি আনস্টেবল থাকতো তাহলে সে ডিফ্লেকশন অথবা ডিফরমেশনে যাইতো। তো সেই ক্ষেত্রে এটা বলছে যে এখানে আমরা একটা এই যে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডে তারা একটা ইকুয়েশন ডেভেলপ করছে, এটা হচ্ছে টোটাল স্ট্রাকচারের ডিফ্লেকশন ইকুয়াল টু ওই যে আমার রিলিজ স্ট্রাকচার, শুধুমাত্র লোড, শুধুমাত্র যখন লোড অ্যাপ্লাই হবে তখন যে স্ট্রাকচার যেটা আছে, শুধুমাত্র যে লোড অ্যাপ্লাই হবে এক্সটার্নাল লোড, এটার জন্য যে রিফ্লেকশন আর রিটার্নেন্ট ইউজ করার ফলে যে রিফ্লেকশন হবে, দুইটার সাম টোটাল রিফ্লেকশনের সমান হবে। এই দুইটার সাম কি হবে, টোটাল রিফ্লেকশনের সমান হবে। মানে দুইটা স্ট্রাকচার তো আমি আলাদা করে ফেলবো, এটার একটা রিফ্লেকশন হবে, এটার একটা লোডের কারণে রিফ্লেকশন হবে, দুইটার সাম হয়ে যে রিফ্লেকশন হবে
সেটাই হবে টোটাল স্ট্রাকচারাল ডিফ্লেকশন। এবং টোটাল স্ট্রাকচারাল ডিফ্লেকশন আমি কি রাখতে চাই? আমি রাখতে চাই 0, কারণ এটাকে স্টেবল রাখতে চাই। স্টেবল রাখতে চাই, তাহলে টোটাল স্ট্রাকচারাল ডিফ্লেকশন হচ্ছে 0। তাহলে আমি যদি এক্সটার্নাল লোডের কারণে ডিফ্লেকশনটা বের করতে পারি এবং রিডান্ডেন্টের কারণে ডিফ্লেকশনটা বের করতে পারি, তাহলে ওইটা থেকে আমি রিডান্ডেন্টের মানটা বের করতে পারবো। R1 ইকুয়াল টু মাইনাস ডেল 1 নট ডিভাইডেড বাই ডেল্টা 1 1। এখন 1 নট 1 1 এগুলা কি, এটা পরবর্তীতে আসতেছে, যে এইগুলা 1 নট 1 1 দিয়ে আমি কি বুঝবো সেটা আমি পরবর্তীতে আসতেছি। তো এখান থেকে আমি রিডান্ডেন্টের মান বের করতে পারবো। তো রিডান্ডেন্টের মান বের করতে পারলেই তো আমার কেল্লা ফতে, কারণ হচ্ছে রিডান্ডেন্ট যদি আমি জানি তাহলে তখন সেটা ডিটারমিনেট হয়ে গেল, তখন আমার এই সাপোর্ট সেকশন বের করা খুব ইজি হবে। তখন এটা চিন্তা করবো এখানে একটা ফোর্স কাজ করতেছে, এখানে কোনো সাপোর্ট না, দিস ইজ একটা নন ফোর্স। যে নন ফোর্সটা আমরা কই থেকে বাইর করছি? যে নন ফোর্সটা আমরা বাইর করছি হচ্ছে এইখান থেকে। এই যে এই ইকুয়েশনটা ইউজ করে আমি এই ফোর্সটা বাইর করছি। এই ফোর্সটা আমি তখন এখানে বসাই দিলে এটা একটা ফোর্সের মতো কাজ করবে। তখন কিন্তু আর এটা আননোন না, দিস ইজ নোন টু আস। তখন এটাকে সলভ করে আমরা মোমেন্ট, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট এগুলা নিয়ে আমরা কিন্তু এখানে হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স এবং মোমেন্ট, এই তিনটা বের করতে পারবো। তখন এটা এসএফডি আমরা সহজে ড্র করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি বেসিকটা? ওকে, এখন এখানে যদি আসি, এখানে আমরা দেখি আরেকটা স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে, একটা ফ্রেম স্ট্রাকচার। এটার ক্ষেত্রে এখানে একটা হিঞ্জ সাপোর্ট দেওয়া, এখানে একটা ফিক্স সাপোর্ট দেওয়া, আর এখানে অনেকগুলো লোড দেওয়া আছে। এটা লোড আছে, এটা লোড আছে, P2 P3 এরকম অনেকগুলা লোড দেওয়া আছে। তাহলে এখানে এটাতে তো 3টা আননোন, এটা আমরা জানি। আর এইটাতে কয়টা আননোন? 2টা আননোন। তাহলে এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার? 2 ডিগ্রি। তো 2 ডিগ্রি হলে আমি বলছিলাম যে 1 ডিগ্রি হলে জটিলতা কম, 2 ডিগ্রি হলে জটিলতা বাড়বে, 3 ডিগ্রি হলে জটিলতা আরো বাড়বে। ঠিক আছে? তো যত কম ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, আমাকে প্রশ্ন থেকে বুঝতে হবে যে এটা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত। আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা যেটা দেখবো, আমি ল্যান্ড দিই 3 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, ওইটা আমি ধরবো না। আর যেটা 2 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার অথবা 1 ডিগ্রি, এটা ইজিলি সলভ করা যায় মোটামুটি, এটা আমি চিন্তা করবো। আচ্ছা, আনসার করো। তো এখানে তাহলে এইটার বদলে আমার রিটার্ডেন্ট কিন্তু এখন একটা দিলে হবে না, যেহেতু এটা 2 ডিগ্রি ইনডিটারমিনেট, এখানে রিটার্ডেন্ট দুইটা ইউজ করতে হবে এটাকে স্টেবল করার জন্য। একটা হচ্ছে ভার্টিক্যাল রিঅ্যাকশন বা ভার্টিক্যাল রিটার্ডেন্ট, আর একটা হচ্ছে হরিজন্টাল রিটার্ডেন্ট। দুইটা ইউজ করতে হবে। দুইটা ইউজ করলে এখানে কিন্তু এটাকে আমরা ভাগ করতে পারি, তখন কিন্তু 3টা ভাগ। কারণ একটা হচ্ছে শুধুমাত্র লোড দিয়ে, এখানে আর কোনো স্ট্রাকচার নাই, সাপোর্ট নাই, এখানে কিছু নাই, শুধুমাত্র লোড অ্যাপ্লাই করে এক্সটার্নাল লোডের কারণে স্ট্রাকচারের কি ধরনের ইফেক্ট আসে, শুধুমাত্র ভার্টিক্যাল রিটার্ডেন্ট ইউজ করার কারণে কি ধরনের ইফেক্ট আসে, শুধুমাত্র হরিজন্টাল রিটার্ডেন্ট ইউজ করার কারণে কি ধরনের ইফেক্ট আসে। তাহলে আগের স্ট্রাকচারকে আমরা ভাগ করছিলাম 2টাতে, আর এখনের স্ট্রাকচারকে আমরা ভাগ করতেছি হচ্ছে 3টাতে। এখনের স্ট্রাকচারকে আমরা ভাগ করতেছি হচ্ছে 3টা ভাগে। একটা হচ্ছে শুধুমাত্র এক্সটার্নাল লোডের কারণে কি অবস্থা, শুধুমাত্র ভার্টিক্যাল লোডের কারণে কি অবস্থা, শুধুমাত্র হরিজন্টাল লোডের কারণে কি অবস্থা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখানে যেহেতু 2টা আননোন, রিটার্ডেন্ট 2টা ইউজ করছি, সেহেতু সেই ক্ষেত্রে ওই যে ডিফ্লেকশনের ইকুয়েশন যেটা আছে, এখানে কিন্তু একটা ডিফ্লেকশনের ইকুয়েশন হবে না, রিটার্ডেন্ট যতটা হবে ডিফ্লেকশন ইকুয়েশন ততটা হবে। তাহলে এখানে ডিফ্লেকশন ইকুয়েশন হবে 2টা, এখানে ডিফ্লেকশন ইকুয়েশন হবে হচ্ছে 2টা, যেহেতু 2টা আননোন। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটা হচ্ছে হরিজন্টালের জন্য, ভার্টিক্যালের জন্য, আর একটা হচ্ছে হরিজন্টাল রিটার্ডেন্টের জন্য। একটা ইকুয়েশন পাবো হচ্ছে ভার্টিক্যাল রিটার্ডেন্টের জন্য, আর আরেকটা ইকুয়েশন পাবো হচ্ছে আমরা হরিজন্টাল রিটার্ডেন্টের জন্য। আচ্ছা, তাহলে এই ভার্টিক্যাল রিটার্ডেন্টের জন্য এটাকে আমরা নাম যদি দিই হচ্ছে 1, আর হরিজন্টাল বরাবর যেটা আছে এটাকে নাম দেই হচ্ছে 2। তাহলে প্রথম যে ইকুয়েশনটা, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে, যেহেতু ভার্টিক্যালের জন্য দেখতেছি এই কারণে এটার নাম দিলাম হচ্ছে 10। 10 হচ্ছে
শুধুমাত্র যদি এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হয় সেটার কারণে ডিফ্লেকশন, শুধু এক্সটার্নাল লোড যদি অ্যাপ্লাই হয় সেটার কারণে ডিফ্লেকশন। দিস ইজ ডেল 10। আচ্ছা, ডেল 11 আর 1, এখন 11 বলতে আমরা কি বুঝি? এখন 1 কে আমরা বলতেছিলাম হচ্ছে ভার্টিক্যাল আর 2 কে বলতেছিলাম হরিজন্টাল। প্রথম যেটা আছে, প্রথম 1, এটা মানে হচ্ছে আমি ভার্টিক্যাল বরাবর যদি এই স্ট্রাকচারটা থেকে আমি ভার্টিক্যাল বরাবর যদি রিটার্ডেন্ট ইউজ করি তাহলে হরিজন্টাল বরাবর তার কি ধরনের ডিফ্লেকশন হবে? ভার্টিক্যাল বরাবর যদি আমি রিটার্ডেন্ট ইউজ করি তাহলে হরাইজন্টাল বরাবর তার কি ধরনের ডিফ্লেকশন হবে? তো এটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ডেল্টা 1 2 দ্বারা। আচ্ছা, ডেল্টা 1 1 তাহলে কি? প্রথমটা হচ্ছে যে বরাবর আমরা অ্যাপ্লাই করবো, লোডটা অ্যাপ্লাই করবো বা রিটার্ডেন্টটা অ্যাপ্লাই করবো, তাহলে আমরা ভার্টিক্যাল বরাবর যদি রিটার্ডেন্ট অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ডেল্টা 1, এবং ডিফ্লেকশনটাও দেখি যদি ভার্টিক্যাল বরাবর তার কতটুকু ডিফ্লেকশন হচ্ছে, তাহলে সে ভার্টিক্যালি কতটুকু ডিফ্লেক্ট হচ্ছে এটা যদি আমরা হিসাব করি তখন এটাকে বলতেছে ডেল 1 1। ওকে, ডেল 1 2 কোনটা? ডেল 1 2 হচ্ছে ভার্টিক্যাল বরাবর আমি যদি রিটার্ডেন্ট ইউজ করি এবং এটার কারণে ডিফ্লেকশন যদি হরাইজন্টাল বরাবর সে কতটুকু, মানে হরাইজন্টালি সে কতটুকু মুভমেন্ট করলো, এটা যদি আমরা বের করতে চাই, মানে এই জায়গা থেকে এই জায়গা হরাইজন্টাল বরাবর সে কতটুকু মুভমেন্ট করলো, এটা যদি আমরা কাউন্ট করি তখন এটাকে বলতেছি ডেল 1 2। তাহলে একটা ইকুয়েশন তো আমি লিখতেছি, প্রথম ইকুয়েশনটা লিখতেছি হচ্ছে রিটার্ডেন্ট ইউজ করতেছি ভার্টিক্যাল বরাবর, রিটার্ডেন্ট ইউজ করতেছি ভার্টিক্যাল বরাবর, তাহলে ভার্টিক্যাল বরাবর রিটার্ডেন্ট ইউজ করলে ভার্টিক্যাল বরাবর তার ডিফ্লেকশন, আবার ভার্টিক্যাল বরাবর রিটার্ডেন্ট ইউজ করলে হরাইজন্টাল বরাবর তার ডিফ্লেকশন। তো ভার্টিক্যাল বরাবর রিটার্ডেন্ট ইউজ করলে ভার্টিক্যাল বরাবর তার ডিফ্লেকশনকে আমরা বলতেছি ডেল 1 1, ভার্টিক্যাল বরাবর রিটার্ডেন্ট ইউজ করে হরাইজন্টাল বরাবর যে ডিফ্লেকশন এটাকে ইউজ করতেছি ডেল 1 2। ওকে, এখন ডেল 20 কি? 20 হচ্ছে এখন আমরা ভার্টিক্যাল চিন্তা করব না, আমরা চিন্তা করব হচ্ছে হরাইজন্টাল বরাবর রিটার্ডেন্ট আমরা ইউজ করব। ওকে, তাহলে হরাইজন্টাল বরাবর রিটার্ডেন্ট ইউজ করলে ভার্টিক্যাল যে লোড আছে, মানে স্ট্রাকচারে যে লোড আছে, এটার জন্য যে রিফ্লেকশন এটা হচ্ছে ডেল্টা 20। হরাইজন্টাল বরাবর লোড অ্যাপ্লাই করার কারণে ভার্টিক্যাল বরাবর, হরাইজন্টাল বরাবর অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার কারণে এটা ভার্টিক্যাল বরাবর কি ধরনের রিফ্লেকশনে যাবে, দিস ইজ কল্ড ডেল্টা। প্রথমটা হচ্ছে যে লোডটা অ্যাপ্লাই করলাম, যেহেতু হরাইজন্টাল অ্যাপ্লাই করছে এবং হরাইজন্টালকে আমরা বলতেছি 2, তাহলে 2, এবং এটার জন্য আমি ডিফ্লেকশন দেখতেছি কোন বরাবর? ভার্টিক্যাল বরাবর, দিস ইজ কল্ড 2 1, তাহলে ডেল্টা 2 1। আবার এই হরাইজন্টাল বরাবর আমরা ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে এটা তো এইভাবে বেঁকে যাবে, একটু শর্ট হবে, তাহলে হরাইজন্টাল বরাবর সে কতটুকু শর্টেজ হয়েছে বা ডিফ্লেকশন হয়েছে, ঠিক আছে? হরাইজন্টাল অ্যাপ্লাই করার কারণে হরাইজন্টাল বরাবর কতটুকু হয়েছে সেটাকে যে আমরা বলতেছি হচ্ছে ডেল্টা 2 2। হরাইজন্টাল বরাবর অ্যাপ্লাই করার কারণে হরাইজন্টাল বরাবর দেখতেছি, তো এই কারণে এটার নাম হচ্ছে, যেহেতু এটা হচ্ছে কি বরাবর অ্যাপ্লাই করতেছি আর এটা হচ্ছে কোন দিকে দেখতেছি, তাহলে ডেল্টা 2 2। তাহলে এখানে ইকুয়েশন হবে দুইটা, যেহেতু আমার দুইটা রিটার্ডেন্ট, ইকুয়েশন হবে একটা দুইটা। আচ্ছা, এই দুইটা ইকুয়েশনকে সলভ করে, যেহেতু এই রাইট হ্যান্ড 0, তাহলে এখানে আননোন কয়টা? আননোন হচ্ছে R1 R2, দুইটা আননোন, এবং আমার ইকুয়েশন কয়টা? ইকুয়েশন হচ্ছে দুইটা, তাহলে দুইটা আননোন থেকে, দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন বের করে যদি ফেলতে পারি তাহলে তো এটা ডিটারমিনেন্ট। এই যে এই স্ট্রাকচারটাকে আমি যদি এইটার সাপোর্ট রিঅ্যাকশন বের করে ফেলতে পারি তাহলে এটা বের করা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে তখন এটা ডিটারমিনেট হয়ে গেল। আর এটাতে তো আননোন আছে 3টা, এই 3টা তো আননোন আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম ইউজ করে বের করতে পারি। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই আরভি এবং আরএইচ এর মান বের করা, ঠিক আছে? বা R1 R2 যেটাই আমি বলি, ভার্টিক্যালকে আমরা R1 নাম দিলাম আর হরিজন্টালকে আমরা R2 নাম দিলাম। আমি কি বুঝাইতে পারছি? এখন ইকুয়েশন দিয়ে আমি সলভ করতে পারি, আবার এটাকে ম্যাট্রিক্স ফর্মেও লিখতে পারি,
লিখে ম্যাট্রিক্স করেও আমরা বের করতে পারি। এটা ইচ্ছার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ডেল্টা 1 2 বললাম, এটার মান আমি কিভাবে বের করবো? বা ডেল্টা 1 1 বললাম, অথবা ডেল্টা 1 0, এগুলার মান কিভাবে বের করবো? R1 আর R2 আমি আননোন বলতেছি। হয়তো কেউ প্রশ্ন করতে পারে, তার R1 R2 তো আননোন আছে, এইগুলা আমি কই থেকে বের করবো? এইগুলা যে আপনি বলতেছেন নোন, তাহলে এইগুলো আমি কিভাবে বের করবো? এগুলা কিভাবে বের করবো আমরা একটু পরে দেখতেছি। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? আচ্ছা, এখন আমার এখানে একটা মেম্বার আছে, যেটা এই পাশে ফিক্স সাপোর্ট, এখানে একটা রোলার সাপোর্ট, এখানে একটা রোলার সাপোর্ট। তাহলে এখানে বুঝতেছি যে ফিক্স সাপোর্টে আননোন 3টা, রোলার সাপোর্টে একটা, এটাতে একটা। তাহলে এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট? 2 ডিগ্রি ইনডিটারমিনেট। তাহলে রিটার্ন ইউজ করতে হবে 2টা, এবং 2টা কোথায় ইউজ করব? এই রোলার সাপোর্ট যেখানে আছে সেখানে, রোলার সাপোর্ট যেখানে আছে সেখানে। আর ডিস্টেন্স দিয়ে দেওয়া আছে, এখান থেকে এই রোলার সাপোর্টের ডিস্টেন্স হচ্ছে L। তারপরে এখানে একটা পয়েন্ট লোড আছে, যেটা ঠিক বি এবং ডি পয়েন্টের মাঝখানে কাজ করতেছে, সি পয়েন্টে, এবং এটার ডিস্টেন্স হচ্ছে এই পাশে 0.5L, এই পাশে হচ্ছে 0.5L। তাহলে এখানে রিটার্ন ইউজ করলাম হচ্ছে R1 আর হচ্ছে R2। এই দুইটার মান আমাদেরকে বের করতে হবে। এই দুইটার মান ওই যে ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন দিয়ে বের করতে পারলে আমি এইগুলার মান বের করতে পারবো। এগুলার মান বের করতে পারলেই আমি SFDBMD আঁকতে পারবো। আদারওয়াইজ কিন্তু এটার SFDBMD আমি আঁকতে পারবো না। আচ্ছা, তাহলে প্রথমে এটাকে রিলিজ স্ট্রাকচার চিন্তা করি, ঠিক আছে? এটাকে 3টা পার্টে ভাগ করব। একটা হচ্ছে এই স্ট্রাকচারে শুধুমাত্র এক্সটার্নাল যে লোড আছে, এটার জন্য তার কি অবস্থা। এই স্ট্রাকচারটাকে আমরা নাম দেবো হচ্ছে M0। ওকে, এই স্ট্রাকচারটাতে শুধুমাত্র 1 নম্বর পজিশনে রিটার্ন ইউজ করবো, এটাকে নাম দেবো R1। রিটার্ন ইউজ করার কারণে এইটার জন্য যে ডায়াগ্রামটা পাবো, এটাকে নাম দেবো M1। আর আরেকটা হচ্ছে এই স্ট্রাকচারটাতে আরেকটা রিটার্ন যেটা আছে R2, এইটা ইউজ করার কারণে স্ট্রাকচারে কি ধরনের অবস্থা হয়, ডিফ্লেকশনে কি ধরনের অবস্থা হয়, এটার নাম দিব হচ্ছে M2। তাহলে 3টা ডায়াগ্রাম পাইলাম, একটা হচ্ছে M0 ডায়াগ্রাম, একটা হচ্ছে M1 ডায়াগ্রাম, একটা হচ্ছে M2 ডায়াগ্রাম। তাহলে এই 3টা ডায়াগ্রাম অনুযায়ী স্ট্রাকচারের সাপোর্ট সেকশনের কি অবস্থা, এগুলো আমাকে বের করতে হবে, ঠিক আছে? তারপরে এইটাকে ইউজ করে আমরা ওই ইকুয়েশন গুলো ইউজ করব, ইউজ করে হচ্ছে আমি R1 R2 মান বের করব। আচ্ছা, প্রথমে তাহলে M0 ডায়াগ্রামে আসি। এখানে কি আছে? শুধুমাত্র মানে রিলিজ স্ট্রাকচার, মানে স্টেবল স্ট্রাকচার প্লাস হচ্ছে এক্সটার্নাল লোড। তাহলে এখানে ফিক্স সাপোর্ট আর শুধুমাত্র আসবে হচ্ছে এক্সটার্নাল লোড। এখানে এগুলো আসবে না, রোলার সাপোর্ট এখানে আর দেখাইতে হবে না। এখানে ফিক্স সাপোর্ট এবং শুধু এক্সটার্নাল লোড। তাহলে আমরা জানি এই ফিক্স সাপোর্টে তাহলে মোমেন্ট আসবে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স হচ্ছে পি, আর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত 1.5L, L আর 0.5L, তাহলে 1.5L। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স করলে আমি মোমেন্ট পাবো। তাহলে এটা যেহেতু ক্লকওয়াইজ দিচ্ছে, সাপোর্টে কি তৈরি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা যেহেতু ক্লকওয়াইজ দিচ্ছে, সাপোর্টে কি তৈরি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের মান কত? ফোর্স ইন্টু ডিস্টেন্স 1.5 PL। এবং এখানে যেহেতু হরিজন্টাল লোড অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে হরিজন্টাল লোডের মান আমরা ধরবো হচ্ছে 0। যেহেতু কোনো ধরনের হরিজন্টাল লোড অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে এটার মান হচ্ছে 0। আর এখানে আরেকটা হচ্ছে ভার্টিক্যাল লোড, কারণ হচ্ছে ফিক্স সাপোর্টে 3টা রিঅ্যাকশন আসে, এটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা হচ্ছে মোমেন্ট। তাহলে এই ভার্টিক্যাল রিঅ্যাকশন কি আসবে? যেহেতু এটা ডাউনওয়ার্ড কাজ করতেছে পি, তাহলে এটাকে স্টেবল রাখার জন্য এখানে আপওয়ার্ড রিঅ্যাকশন আসবে হচ্ছে পি।
তাহলে এই ডায়াগ্রামটা যদি আমি ড্র করি, ড্র করলে এইরকম দেখবো। তার যে সাপোর্টে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে, এটা হচ্ছে 1.5 PL। আর যেখানে লোডটা অ্যাপ্লাই হচ্ছে ওইখানে মোমেন্ট আসবে হচ্ছে 0। আর এখানে তো এন্ড পয়েন্ট, এখানে তো আর কোনো লোড নাই, এখানে আর সোজা চলে যাবে, এখানে কোনো মোমেন্ট আসবে না। আচ্ছা, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এ বি সি ডি। বি হচ্ছে যেখানে রোলার সাপোর্ট ছিল, তাহলে বি পয়েন্টেও আমরা একটা মোমেন্টের মান কত বের করে রেখে দিই। এটা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারবো। যেহেতু 1.5 PL এল লেংথের জন্য মোমেন্টের মান হচ্ছে 1.5 PL, তাহলে এখন লেংথ বি পয়েন্টের লেংথ এই পিএম থেকে কত? 0.5 এল। তাহলে এখানে মোমেন্টের মান কত? 0.5 এল। তাহলে এটাও আমরা বি পয়েন্টও আমরা মোমেন্ট ডায়াগ্রামে মোমেন্ট রেখে দিই। এখন এটা হচ্ছে এম নোট ডায়াগ্রাম। ওকে, আমি কি বুঝাইতে পারলাম? তারপর হচ্ছে এম ওয়ান ডায়াগ্রাম। এম ওয়ান ডায়াগ্রাম আমি কি বলছিলাম যে এম ওয়ান একটা রিটার্ন ইউজ করবো। এই বি পয়েন্টে ছিল সাপোর্ট, তাহলে বি পয়েন্টে আমরা একটা রিটার্ন ইউজ করবো। তো এটা হচ্ছে ওয়ান কিপের একটা লোড। আমরা এই রিটার্নের মান কত, এটা তো ইউজ করতে গেলে একটা মান ইউজ করতে হবে। তো বলছে যে ইউনিট মান আমরা ইউজ করি, ইউনিট। আমরা মনে করলাম এখানে যে লোডটা বা সাপোর্ট রিঅ্যাকশন অ্যাপ্লাই হচ্ছে এটা হচ্ছে ওয়ান কিপ। আচ্ছা, এই ওয়ান কিপের জন্য তাহলে এখানে যেহেতু এটা আপওয়ার্ড, তাহলে এখানে ডাউনওয়ার্ড হবে। আর এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, তাহলে এখানে ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি হবে। তো ক্লকওয়াইজ মোমেন্ট হবে হচ্ছে ফোর্স ইন্টু ডিসটেন্স। ডিসটেন্স কত? এল। তাহলে এই ডায়াগ্রামটা যেহেতু এখানে ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে, ডায়াগ্রামটা হবে পজিটিভ, এবং এখানে হচ্ছে এল, এই জায়গা হচ্ছে 0। আর এখানে যেহেতু আর লোড নাই, এখানে কোনো ধরনের মোমেন্ট আসবে না। তারপরে আসে হচ্ছে এম টু ডায়াগ্রাম। এম টু ডায়াগ্রামের ক্ষেত্রে রিটার্নটা ইউজ করবো হচ্ছে এখন 2 নাম্বার পজিশন। 2 নাম্বার পজিশনে আমরা এক কিপ একটা লোড ইউজ করব, এবং সেইটার জন্য এটা খুব সিম্পল একটা ডায়াগ্রাম। এটা আমি ডিটেলস আর দেখাচ্ছি না, খুব সিম্পল একটা ডায়াগ্রাম আমরা ইউজ করব। এই পয়েন্টে লোড অ্যাপ্লাই করার কারণে তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কত? 2L। তাহলে 1 কিপ এবং 2L দুটো গুণ করলে আমি এখানে পাবো হচ্ছে মোমেন্ট 2L, এবং 1 কিপের জন্য এখানে ডাউনওয়ার্ড পাবো হচ্ছে 1 কিপ। তাহলে এখান থেকে আমি যদি ডায়াগ্রামটা ড্র করি, তাহলে যে পয়েন্টে লোড অ্যাপ্লাই হচ্ছে পয়েন্টে 0, আর ফিক্স সাপোর্ট যেহেতু সাপোর্ট হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে এটাকে জাস্ট কানেক্ট করে দিব। কানেক্ট করে দিয়ে এখন সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এই পয়েন্টের মোমেন্ট বাইর করবো, এই পয়েন্টের মোমেন্টও বাইর করবো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। এই যে এখানে দিয়ে দেবো আছে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বি পয়েন্ট এবং সি পয়েন্টের মোমেন্টের মান বের করছে। সি পয়েন্টে হচ্ছে 0.5 এল, আর বি পয়েন্টে হচ্ছে মোমেন্টের মান হচ্ছে এল, আর সাপোর্টের মোমেন্টের মান হচ্ছে 2L। তাহলে তিনটা ডায়াগ্রামে আমরা ড্র করে ফেললাম। একটা হচ্ছে শুধুমাত্র লোডের কারণে তার কি ধরনের মোমেন্ট আসে, এম নট। ওকে, রিটার্নেন্ট 1 নাম্বার পজিশনে ইউজ করে কি ধরনের মোমেন্ট আসে, M1। আর রিটার্নেন্ট 2 নাম্বার পজিশনে ইউজ করে কি ধরনের মোমেন্ট আসে, M2। এখন আমাকে বাইর করতে হবে কি, ইকুয়েশনটা কি ছিল? ডেল্টা 10, ডেল্টা 11, ডেল্টা 12, আর ডেল্টা 21, ডেল্টা 22। এই মানগুলো আমাকে বের করতে হবে, ডেল্টা 20, এই মানগুলো বের করতে হবে। তো এই মানগুলো বের করলে ইকুয়েশনে বসাই দিলে আমরা R1 এবং R2 মান পেয়ে যাব। এখন ডেল্টা 10 এটা বের করার জন্য আমার ওই মোমেন্ট ডায়াগ্রামের M1 এবং M0 এই দুইটা মোমেন্ট ডায়াগ্রাম নিতে হবে, যেহেতু নাম হচ্ছে 10। তাহলে M1 ডায়াগ্রাম নিব আর M0 ডায়াগ্রাম নিব। আচ্ছা, এটা তারা বলে দিচ্ছে যে এখানে ডিফ্লেকশন
বের করার সূত্রটা হচ্ছে এইটা, এটা তাদের আগে জেনারেট করা আছে ওই কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডে। আমি ডেল্টা 10 কিভাবে বের করব, এটা আগে জেনারেট করা আছে। এটা হচ্ছে M1 M2 ডায়াগ্রামে মোমেন্টের মান ডিভাইডেড বাই EI ইন্টু ডিএক্স, এটা করে আমরা ডেল্টা 10 এর মান বের করতে পারবো। এবং এখানে লিমিট কতটুকু হবে, 0 টু L, এই লিমিটটা ইউজ করা হয়েছে। এখন এটা কেন ইউজ করা হয়েছে, কারণ আমরা যদি এম নোড ডায়াগ্রামে যাই, এটা হচ্ছে এম নোড ডায়াগ্রাম। এম নোড ডায়াগ্রামে এখান থেকে এখান পর্যন্ত লেন্থ হচ্ছে L, আর এখান থেকে এখান পর্যন্ত লেন্থ হচ্ছে 0.5 L। তাহলে তার মোমেন্ট টোটাল কতটুকু লেন্থ জুড়ে ছিল, 1.5 L। কিন্তু M2 ডায়াগ্রামে যদি M1 ডায়াগ্রামে যদি যাই, সেই ক্ষেত্রে তার মোমেন্ট ডায়াগ্রাম শুধুমাত্র ছিল হচ্ছে L এর মধ্যে সীমাবদ্ধ, এখানে কিন্তু আর কোনো মোমেন্ট আসেনি। তাহলে এই দুইটা ডায়াগ্রামের মধ্যে কমন ডিস্টেন্স কোনটা, কমন ডিস্টেন্স হচ্ছে L। তাহলে এই ডায়াগ্রামের পুরো মানটা আমি নিব না, আমি এই ট্রাপিজয়েডাল অংশটুকু নিব এম নোড ডায়াগ্রাম থেকে, আর M1 ডায়াগ্রাম থেকে আমি এই ট্রায়াঙ্গুলার অংশটুকু নিব, কারণ এখানে তো L লেন্থের টোটালটাই আছে ট্রায়াঙ্গুল। তো এই দুইটা অংশে এখানে ট্রাপিজয়েডালের একটা বাহুর মান হচ্ছে 1.5 L, বড় বাহুটার মান 5 PL অ্যাকচুয়ালি, আর ছোট বাহুটার মান হচ্ছে 0.5 PL। ঠিক আছে, এটা হচ্ছে 1.5 PL, আর এটা হচ্ছে 0.5 PL। এটা লাগবে, কেন লাগবে পরবর্তীতে দেখব। আর এখানে যেহেতু ট্রায়াঙ্গুলার, এটার একটাই বাহু আছে এবং একটা বাহু হচ্ছে L। ওকে, তো এখানে আমরা বুঝলাম যে এম নোট M1 আমরা ডায়াগ্রাম তো নিলাম, নিয়ে আমি টোটাল মানটা নিব না, এই দুইটার মধ্যে যে কমন লেন্থ আছে ওই কমন লেন্থের মোমেন্টের মানগুলা নিব। এটা একটা ট্রাপিজয়েডাল ফর্ম করে এম নোট, আর এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে। তাহলে ট্রাপিজয়েডালের বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.5 PL, ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.5 PL। এবং যেহেতু এটা নিচের দিকে, এই কারণে মোমেন্টের মান হচ্ছে মাইনাস, এটার মান হচ্ছে মাইনাস, আর এটা উপরের দিকে, এই কারণে এটা হচ্ছে পজিটিভ। এখন এখানে আসে আমরা, তাহলে M1 M2 M নোট যখন এরকম দুইটা ডায়াগ্রামের ক্ষেত্রে একটা ট্রাপিজয়েড এবং একটা ট্রায়াঙ্গেল হয়, তখন সেই ক্ষেত্রে তারা বলছে যে এটা ফর্মুলাটা, এই M1 M নোট, এটার ফর্মুলাটা হয়ে যায় হচ্ছে LE B প্লাস 2A ডিভাইডেড বাই 6। যদি একটা ট্রাপিজয়েডাল এবং একটা ট্রায়াঙ্গুলার লেন্থ থাকে, তাহলে সেটা হয়ে যায় LE ইন্টু B প্লাস 2A ডিভাইডেড বাই 6, এটা ফর্মুলা। ওকে, এলটা হচ্ছে এখানে ডিস্টেন্স, ডিস্টেন্স কত, এটা ডিস্টেন্স এখানে এলই। এখন যদি এটা এল এর বদলে 2 মিটার থাকতো তাহলে 2 বসাইতাম, এল এর বদলে যদি 5 ফিট থাকতো তাহলে 5 বসাইতাম। এখানে যেহেতু এই লেন্থটাকে এলই বলে দিছে, এই কারণে এলই বসাম। আচ্ছা, ইটা কি, ইটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বাহু, ট্রায়াঙ্গেলের বাহু, ট্রায়াঙ্গেলের বাহু কত, এখানে এল, পজিটিভ এল, খেয়াল রাখতে হবে এটা কি ছিল, পজিটিভ এল। এখন আসি হচ্ছে বিটা কি, ট্রাপিজয়েডের ছোট বাহু, বিটা হচ্ছে ট্রাপিজয়েডের ছোট বাহু, ট্রাপিজয়েডের ছোট বাহু ছিল হচ্ছে 0.5 PL। এবং ট্রাপিজয়েডের ক্ষেত্রে মাইনাস ছিল। আর 2A এটা হচ্ছে ট্রাপিজয়েডের বড় বাহু, ট্রাপিজয়েডের বড় বাহু কত ছিল, 1.5 PL, এবং এটা ছিল হচ্ছে মাইনাস। তাহলে এগুলা যদি এখানে বসাই, বসায় যদি লিমিট হচ্ছে 0 থেকে L, এই বিমের লিমিটের ডিফ্লেকশন আমি দেখতেছি কতটুকু জায়গা জুড়ে,
লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে L। ওকে, তো 0 তো এখানে কনসিডারে আসবেই না, L এর বদলে আমরা L বসাবো, আর কিছু। তো এখানে আমরা জাস্ট এখানে বসাইলাম, বসাইলে আমরা এখান থেকে del 10 এর মান পেয়ে গেলাম। একইভাবে del 20 আমার কোন কোন ডায়াগ্রাম নিতে হবে, M2 এবং M0। এখানেও একটা ট্রাপিজয়েড এবং একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে কমন লেংথের মধ্যে, কমন লেংথ হচ্ছে 1.5 L, দুটার ক্ষেত্রে কমন লেংথ। তো এটাও সেম এলার সূত্র দিয়ে আমরা del 20 বের করব। ওকে, ওই ডায়াগ্রাম থেকে এখন আসে হচ্ছে del 11। del 11 হচ্ছে M1 এবং M1 ডায়াগ্রাম দেখবো, হচ্ছে দুইটা ডায়াগ্রাম M1 এবং M1। তাহলে আমরা M1 এ যদি চলে যাই এবং লেংথ হচ্ছে 0 থেকে L, কারণ M1 ডায়াগ্রামে আমরা যদি যাই, এই যে M1 এবং M1, তাহলে এখানে কতটুকু ডিসটেন্স জুড়ে মোমেন্ট আছে, L ডিসটেন্স জুড়ে। তাহলে লেংথ পাই গেলাম L, এবং এটা কিন্তু ট্রায়াঙ্গেল, এটাও ট্রায়াঙ্গেল, আবার M1 এর সাথে আমরা গুণ করবো হচ্ছে M1। এখন কিন্তু ট্রায়াঙ্গেল আর ট্রাপিজয়েড না, এটাও ট্রায়াঙ্গেল, এটাও ট্রায়াঙ্গেল। দুইটা যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে সূত্রটা কিন্তু চেঞ্জ হয়। সূত্রটা হয়ে যায় LAE ডিভাইডেড বাই 3, যেটা আগে ছিল LE ডিভাইডেড বাই LEB প্লাস 2A ডিভাইডেড বাই 6। যখন একটা ট্রাপিজয়েড এবং একটা ট্রায়াঙ্গুলার হয় তখন এটা, আর যখন দুইটাই ট্রায়াঙ্গুলার হয় তখন LAE ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বাহুগুলা, এটা হচ্ছে 1 নম্বর ট্রায়াঙ্গুলার বাহু, এটা হচ্ছে 2 নম্বর ট্রায়াঙ্গুলার বাহু। ঠিক আছে, এই জাস্ট খালি এখানে বসাই দিলে 1 1 পেয়ে যাবো। একইভাবে 2 2 হচ্ছে M2 M2, এটাও দুইটা ট্রায়াঙ্গেল, এখান থেকে ডেল্টা 2 2 এর মান পেয়ে যাবো। তারপরে ডেল্টা 1 2 1 2 হচ্ছে M1 M2, এটা নিব, এবং ডেল্টা 1 2 এবং ডেল্টা 2 1 এই দুইটার মান সমান থাকে। ডেল্টা 1 2 এবং ডেল্টা 2 1 দুইটা যদি আলাদাও বের করতে পারি, কিন্তু একই কথাই তো হয়। 1 2 মানে হচ্ছে M1 M2, আর 2 1 মানে হচ্ছে M2 M1। তো দুইটাই আসলে একই রেজাল্ট দেখাবে। তো এই কারণে 1 2 2 1 আলাদাভাবে না বের করে একই। তো এখানে ট্রাপিজয়েড ফর্ম করছে, এই কারণে এই ফর্মুলা দিয়ে বের করলাম। এখন আমার ইকুয়েশন কি ছিল, ইকুয়েশন ছিল হচ্ছে ডেল্টা 10, ডেল্টা 11, ডেল্টা 12, আর ছিল ডেল্টা 20, ডেল্টা 21, ডেল্টা 22, সবগুলোর মান বের করে ফেলছে, এবং রাইট হ্যান্ডটা কত, 0। মানে স্টেবল অবস্থায় ডিফ্লেকশন 0 হইতে হবে। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনে বসাই দিলাম, বসাই দিলে সলভ করলে এখানে আননোন হচ্ছে, দেখেন R1 R2, R1 R2, এই দুটো হচ্ছে আননোন, এবং যেহেতু আননোন দুইটা এবং ইকুয়েশন দুইটা, তাহলে এই সলভ করে এই দুইটার মান বের করে যাবে। তো এই দুইটার মান বের করতে পারলেই তো এখন এটা হয়ে গেল হচ্ছে ডিটারমিনেট। এই যে এই দুইটার মান, R1 এর মান বের করলাম, এটা একটা ফোর্স চিন্তা করবো এখন, এখন আর সাপোর্ট চিন্তা করবো না, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এবং উপর থেকে কাজ করতেছে একটা ফোর্স। তাহলে এটার জন্য তার মোমেন্ট কি আসে, সাপোর্ট রিঅ্যাকশন কি আসে, সামেশন অফ Fy মোমেন্ট অ্যাবাউট A, এটা করে আমরা বের করতে পারবো, এবং তখন ওইটাকে ইউজ করে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও ড্র করতে পারবো। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে ড্র করে একটু দেখি। যে এখানে ডাউনওয়ার্ড কাজ করতেছে 0.165, তাহলে এখানে এটা নিউট্রাল এক্সিস, এখান থেকে ডাউনওয়ার্ড নামবে হচ্ছে 0.165। তারপরে এখানে আর কোনো লোড নাই, তাহলে এটা সোজাসুজি আসবে, আসার পরে এখানে একটা লোড পাইছি 0.767, তাহলে 0.165 এটাকে তো ব্যালেন্স করবেই, আরো উপরের দিকে উঠবে, কতটুকু উপরে উঠবে এই দুটার বিয়োগফল থেকে পাবো। তারপরে এখানে আর কোনো লোড নাই, তাহলে সে আবার সোজাসুজি আসবে, আসার পরে এখানে ডাউনওয়ার্ড লোড পাইছে, তাহলে সে আবার নিচের দিকে নামবে, নেমে এটাকে তো ব্যালেন্স করবেই, আরো সে নিচের দিকে যাবে, এবং কতটুকু যাবে এই দুইটার বিয়োগফল থেকে বের করতে পারবে। তারপরে সে এখানে সোজাসুজি আসলো, যেহেতু আর কোনো লোড নাই, তারপরে এই পয়েন্টে আসা সে আবার লোড পাইলো, সে উপরের দিকে উঠলো এবং 0 হয়ে গেল। এটা হচ্ছে তার শেয়ার ডায়াগ্রাম। আমি কি বুঝাইতে পারছি?
জি স্যার। দেন এই শেয়ার ডায়াগ্রাম এরিয়ার সাপেক্ষে আমরা মোমেন্ট ডায়াগ্রাম বের করব। এটার এরিয়া প্লাস এইটার এরিয়া প্লাস এইটার এরিয়া, এভাবে করে মোমেন্ট ডায়াগ্রাম বের করব। কিন্তু যেহেতু এটা ফিক্স সাপোর্ট, প্রথমে কিন্তু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, ক্লকওয়াইজ সরি ক্লকওয়াইজ মোমেন্ট আছে। তো ক্লকওয়াইজ মোমেন্টকে আমরা পজিটিভ ধরবো। তো প্রথমে কিন্তু একটা মোমেন্ট চলে আসবে, এই যে এখানে মোমেন্ট ডায়াগ্রাম প্রথমে কি চলে আসবে, মোমেন্ট চলে আসবে, যেহেতু এটা ফিক্স সাপোর্ট। তারপরে এটার থেকে এই এরিয়াটুকু মাইনাস, তাহলে মাইনাস এরিয়া করলে আমি এই পয়েন্টে মোমেন্ট পাই যাব। তারপরে এটার সাথে যোগ হবে এই এরিয়াটুকু, এই এরিয়া যোগ করলে এই পয়েন্টের মোমেন্ট পাওয়া যাবে। আর এটা থেকে আবার বিয়োগ হবে এই এরিয়াটুকু, তো ওই এরিয়া বিয়োগ করলে এই পয়েন্টের মোমেন্ট পাওয়া যাবে। আগের মতো আমরা যে আগে এত এসএফটি বিএমডি করছি সিমিলার, এইভাবে করে আমি কিন্তু দেখেন এটা একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, কিন্তু এই ডিটারমিনেন্টের মানগুলো বের করে আমরা কিন্তু এটা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারলাম, না হলে কিন্তু পারতাম না। এটা হলো একটু লেন্দি অঙ্ক, অনেক লেন্দি অঙ্ক, একটু ধৈর্য নিয়ে করতে হবে, কিন্তু সোজা, লেন্দি কিন্তু সোজা, একটু ধৈর্য নিয়ে করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? জি স্যার। এবং পরীক্ষায় এই অঙ্কটাই আসবে, ঠিক আছে? এই অঙ্কটাই আসবে, হয়তোবা মানগুলা চেঞ্জ হবে এখানে, এই যে লোডের মানগুলা, লেংথের মানগুলা, এগুলা চেঞ্জ হইতে পারে, কিন্তু এই অঙ্কটাই আসবে। এটা চেঞ্জ করব না, চেঞ্জ করলেও পারবেন, আশা করা যায় সহজ, কঠিন হবে না। তারপরে ওইটা চেঞ্জ হবে না, এখানে জাস্ট এই মানগুলা চেঞ্জ হবে, যে পি এর বদলে কোনো একটা মান আসতে পারে, এল এর বদলে এখানে কোনো একটা মান আসতে পারে। ওইগুলাকে কিভাবে কাজে লাগানো যায়, একটা বাসায় যখন অঙ্ক করবেন এখানে একটা মান ধরে নিবেন, যেমন এটা 5 ফিট ধরে নিলেন, এটা 2 ফিট ধরে নিলেন, এটা 1 ফিট ধরে নিলেন, এটা 1 ফিট ধরে নিলেন। এইভাবে বাসায় মানগুলা ধরে আপনি যদি অঙ্ক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কি অবস্থা, ঠিক আছে? এতটুকু পর্যন্তই। আর আরেকটা টপিক বাকি আছে এখানে, ডিফ্লেকশন অফ বিম। এটা আগামীকালকে একটা ক্লাস দিলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। Recording stopped. ওকে, ধন্যবাদ।